গঙ্গার ধারে প্রকাণ্ড বড় একখানি খড়ের আটচালা, চারিদিকে চওড়া বারান্দা। গঙ্গার দিকের বারান্দায় দরজার ঠিক ডান দিকেই একখানা জলচৌকি, বাঁ দিকে একখানা সাদা কম্বলের উপর বসেছিলেন রামজয় তর্কবাগীশ মহাশয়। আমওয়ালা এসে জিজ্ঞাসা করলে, আপনার দাদা কোথায় ঠাকুরমশাই? দাদা? তর্কবাগীশ মশাই বিস্মিত চোখে আমওয়ালার দিকে চাইলেন। দরজার ডান দিকের জলচৌকির দিকে আঙুল দেখিয়ে আমওয়ালা বললে, ওইখানে যিনি বসেন, কাল বলেছিলেন কিছু ভালো আম আনবার জন্যে। তর্কবাগীশ মশাই ঈষৎ হাসলেন, কিন্তু লোকটির দোষ নেই। হরিহর ন্যায়পঞ্চানন মশাইকে বয়সের দিক দিয়ে তর্কবাগীশ মহাশয়ের দাদা বলেই বোধ হয়, যদিচ আসলে তিনি তাঁর পিতা। এই 84 বৎসর বয়সেও এমন সুন্দর তাঁর স্বাস্থ্য। তর্কবাগীশ মশাই বললেন, একটু বসো, এক্ষুনি আসবেন তিনি। মিনিট 10 পরেই ভিতরে খড়মের শব্দ পাওয়া গেল। সঙ্গে সঙ্গে তর্কবাগীশ মশাই সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন। ভৃত্য এসে জলচৌকির উপর একখানি পশমের আসন বিছিয়ে দিলে এবং তার পিছু পিছু মুণ্ডিত শীর্ষ প্রসন্ন দর্শন ছোটোখাটো একটি মানুষ জলচৌকির উপর এসে বসলেন। আমওয়ালার দিকে দৃষ্টি পড়তেই বললেন, এই যে বাবা, এসেছো তুমি? বাড়ির ভিতরের দিকে যাও। ও বৌমা, আমওয়ালা এসেছে। চোখে এখনো তাঁর জ্যোতি আছে, কণ্ঠস্বরও নিতান্ত ক্ষীণ নয়। আমওয়ালা চলে যেতে তিনি আপন মনেই একবার বললেন, রাধা মাধব, রাধা মাধব। তারপর পুত্রের দিকে চেয়ে বললেন, এইবারে আমার কাশি যাওয়ার ব্যবস্থা করো বাবা। শুনে তর্কবাগীশ মশাই চমকে উঠলেন। কাশি? ন্যায়পঞ্চানন দন্তহীন মুখে শিশুর মতো হাসলেন, বললেন, হ্যাঁ বাবা, বিশ্বনাথ ডেকেছেন, কাল রাত্রে স্পষ্ট তাঁর ডাক শুনলাম। তর্কবাগীশ মশাই কিছুক্ষণ স্তব্ধভাবে বসে রইলেন। কাশি যাবার ইচ্ছা ন্যায়পঞ্চানন মশাইয়ের অনেক দিনই এসেছে, শুধু পৌত্রবধূর অনুরোধে এতদিন যাওয়া হয়নি। এবার স্বপ্নে ডাক যখন এসেছে, তখন আর যে তাঁকে রাখা যাবে না তাতে আর ভুল নেই। কিন্তু 84 বছরের বৃদ্ধ পিতাকে একা সুদূর কাশিতে পাঠানো যায় না। স্বগৃহিণী তাঁরও যাওয়া উচিত, যাওয়ার ইচ্ছাও হয়। কিন্তু তাহলে এই বাড়ি ঘর, মন্দিরে রাধা মাধব, তাঁর দোল রাস, 12 মাসে 13 পার্বণ, অতিথি সেবা, এসব কে দেখবে? বললেন, ললিত মাধবকে একটা সংবাদ দেওয়া প্রয়োজন। নিশ্চয়ই। কবে যাবেন স্থির করেছেন? ডেকেছেন যখন, তখন বিলম্বের আবশ্যক কি? আমি বলি, রথযাত্রার পরেই প্রথম যে শুভদিন, সেই দিনই যাত্রা করা যাবে। তর্কবাগীশ মশাই নিঃশব্দে কি যেন ভাবতে লাগলেন। তর্কবাগীশ মশাইয়ের নিজেরও বয়স 60 পার হয়েছে। এই 60 বৎসর একাদিক্রমে কেটেছে বাপের কাছে। ন্যায়পঞ্চানন মশাই এ অঞ্চলের বিখ্যাত একজন পণ্ডিত, কিন্তু চিরকাল তিনি বাড়িতেই অধ্যাপনা করে এসেছেন। তার জন্যে সামান্যই বৃত্তি পেতেন। এর উপর পণ্ডিত বিদায় হিসাবেও মাঝে মাঝে কিছু কিছু পেতেন। সেদিন ব্রাহ্মণ পণ্ডিতের সংসারে তাই ছিল যথেষ্ট। আহার অবিচ্ছিন্ন, পরিধানে সামান্য মোটা ধুতি, কাঁধে উত্তরীয়, একজোড়া চটি তোলা থাকত। নিতান্ত বাহিরের কোথাও বেরুতে হলে সে জোড়া পায়ে উঠত। তর্কবাগীশ মহাশয় সংস্কৃত কলেজে অধ্যাপনা আরম্ভ করেন। এ বংশে তিনিই প্রথম চাকুরিয়া। পোশাকে তাঁর কিঞ্চিত উন্নতি হলো। গায়ে উঠল বেনিয়ান এবং পায়ে ফিতেবন্ধ বার্নিশ করা জুতো। যতদিন চাকরি করেছেন বাড়ি থেকেই ট্রেনে যাতায়াত করেছেন। শেষের দিকে এইভাবে যাতায়াতে তাঁর কষ্ট হতো, কিন্তু বৃদ্ধ পিতা, কুলদেবতা রাধা মাধব এবং বাড়ির নিচের গঙ্গা ছেড়ে কিছুতেই কলকাতা যাবেন না। সুতরাং বিপত্নিক শ্বশুরকে ছেড়ে পুত্রবধূরও যাওয়া অসম্ভব। কিন্তু তর্কবাগীশ মহাশয়ের পুত্র ললিত মাধবের পক্ষে এই ধারা অব্যাহত রাখা সম্ভব হলো না।
বিবাহ কার্য অল্প বয়সে সেরে রাখাই এ বংশের প্রথা। ললিত মাধব কিন্তু এম.এ. পাশ করার আগে কিছুতেই বিবাহে সম্মত হলো না। এ বংশের ধীশক্তি এবং জ্ঞান স্পৃহা সে পেয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি পরীক্ষাতেই সে উৎকৃষ্ট ফল করে এবং কুলগত সংস্কৃতে সে এম.এ. পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়। বিয়ে হলো তারপরে একটি পদস্থ রাজকর্মচারীর শিক্ষিতা কন্যার সঙ্গে। এই সূত্রে নববধূ চেয়ার, টেবিল, খাট, আলমারি থেকে আরম্ভ করে সোনা রূপা পর্যন্ত যা সঙ্গে নিয়ে এলো, নিরাভরণ ব্রাহ্মণ পণ্ডিতের গৃহে তাকে বিভবই বলা যেতে পারে। কিন্তু তা দেখে তর্কবাগীশ গৃহিণীর চক্ষু যদি বা চকচক করে উঠে থাকে, ন্যায়পঞ্চানন এবং তর্কবাগীশ তাতে উল্লসিত হওয়া দূরে থাক, বরং যেন একটু নিঃশব্দে উদ্বেগই বোধ করলেন। কিন্তু সে কিছু নয়, নববধূ সুলগ্না। পদস্থ শ্বশুর জামাতার জন্যে একটি লোভনীয় সরকারি চাকুরির চেষ্টা করতে লাগলেন, কিন্তু বংশগত অধ্যাপনা প্রিয়তা ললিত মাধবও বোধ করি পেয়েছিল। নইলে শ্বশুরকে সে চেষ্টায় নিরস্ত করে সামান্য বেতনে একটি অধ্যাপকের পদ গ্রহণ করবে কেন? তর্কবাগীশ মহাশয় তখনও অবসর গ্রহণ করেননি। পিতা পুত্রে একসঙ্গে কলেজ যাতায়াত করেন। ইতিমধ্যে পিতার চেষ্টায় ললিত মাধব সরকারি শিক্ষা বিভাগে অধ্যাপকের পদ পেয়ে চলে গেল কৃষ্ণনগরে। কৃষ্ণনগর দূরে নয়, সুতরাং নববধূ সুমিত্রা শ্বশুরালয়েই বাস করতে লাগল। কিছুকাল কৃষ্ণনগরে থাকার পর ললিত মাধব বদলি হলো প্রথমে রাজশাহী এবং সেখান থেকে চট্টগ্রামে। তখন আর সুমিত্রার শ্বশুরালয়ে থাকা চলল না। তর্কবাগীশ মহাশয়ের ইচ্ছা ছিল না, কিন্তু ন্যায়পঞ্চানন নিজে উৎসাহী হয়ে তাকে স্বামীর সঙ্গে পাঠিয়ে দিলেন চট্টগ্রামে। পূজায় ও গ্রীষ্মকালে লম্বা ছুটির সময় উভয়ে দেশে আসে। ছুটি শেষ হলে আবার চলে যায়। এমনি করে আরম্ভ হলো প্রবাস জীবন। তাতে এমনই মধু যে আরও কিছুকাল পরে যখন ললিত মাধব কলকাতায় বদলি হয়ে এলো, তখনও সুমিত্রা ফিরে যেতে পারল না পল্লীগ্রামে। প্রত্যহ ট্রেনে যাতায়াত বড় কষ্টকর, সময়ও নষ্ট হয় অনেক। ললিত মাধব কলকাতায় বাসা করলে। তর্কবাগীশ মহাশয় তখন অবসর নিয়েছেন। পুত্রের কাজে তিনি মনে মনে বিরক্ত হলেও পিতার মুখের দিকে চেয়ে প্রকাশ্যে কিছু বলতে সাহস করলেন না। ওরা যেন পিতামহের অবারিত প্রশ্রয় লাভ করেছিল, সেইটাই তাঁর কাছে আরও বিস্ময়ের বস্তু হয়ে উঠেছিল। পিতার কাশী যাত্রার প্রসঙ্গে সর্বপ্রথম যে কথা তাঁর মনে এলো তা এই যে, ললিত মাধব যদি অতঃপর পল্লী ভবনে থাকতে সম্মত হয়, তাহলে তিনিও এই সঙ্গেই সস্ত্রীক সংসার ত্যাগ করতে পারেন। সেই উদ্দেশ্যে তিনি পিতার কাশীযাত্রার সংকল্প জানিয়ে পুত্রকে অবিলম্বে সস্ত্রীক আসবার জন্যে চিঠি লিখলেন। ভরসা তিনি আদেশ করলে ললিত মাধব কখনোই সে আদেশ লঙ্ঘন করতে পারবে না, এবং সে ইতিপূর্বে পিতৃ আদেশ কেউই লঙ্ঘন করেনি। অনেকগুলি কাচ্চা বাচ্চা নিয়ে ললিত মাধব বিব্রত হয়ে পড়েছে। অধ্যাপনা প্রথম যখন সে আরম্ভ করে, তখন তার সামনে ছিলেন বুনো রামনাথ, আত্মশ্রদ্ধা পরায়ণ, আত্মভোলা তেজস্বী পণ্ডিত। তার ব্রহ্মণ্য রক্তের মধ্যে সঞ্চরমান সেই বুনো রামনাথই প্রথম যৌবনে তাকে অধ্যাপনার পথ থেকে অপেক্ষাকৃত অর্থকরী পথে বিচ্যুত হতে দেননি। কিন্তু দিন যত যেতে লাগলো, গৃহে একটি একটি করে যত শিশু অতিথির আবির্ভাব হতে লাগলো, বুনো রামনাথ তাঁর ছায়ানিবিড় বনকুঠির, তিনতিড়ি পত্রের ঝোল এবং সর্বোপরি করপ্রকোষ্ঠে লাল সুতা বাঁধা ব্রাহ্মণীকে নিয়ে ততই দূরে সরে যেতে লাগলেন। 350 টাকায় ললিত মাধবের চলে না। তার নিজের পোশাক পরিচ্ছদে অবশ্য বাহুল্য নেই। একটা গলাবন্ধ লম্বা কোট, চাদর একখানা এবং নিতান্ত সাধারণ একজোড়া জুতা। কিন্তু কলকাতার পরিবেশে গৃহিণী এবং ছেলে মেয়েদের খরচ কে কমাতে পারে? সুতরাং সকাল সন্ধ্যায় তাকে গোপনে দুটি টিউশন করতে হয়। তার উপর স্যার বিজয়কৃষ্ণ দত্ত এবং হরিনাম ঝুনঝুনওয়ালা আছেন।
উভয় কৃতি ব্যবসায়ী এবং সম্প্রতি রাজনীতি চর্চাও আরম্ভ করেছেন এবং কাঞ্চন কৌলিন্যে ইতিমধ্যে সভা সমিতি অনুষ্ঠান প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থায় তাঁদের চাহিদাও বেড়ে গেছে অসম্ভব রকম। ললিত মাধব তাঁদের পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা লিখে দেয়, বিভিন্ন পরিস্থিতিতে সুচিন্তিত বক্তৃতা লিখে দেয় এবং সমাজের শীর্ষস্থানে উঠবার জন্যে আরও যা যা প্রয়োজন তাও করে। কিন্তু পৃথিবী কেমন যেন অদ্ভুত হয়ে গেছে। 350কে দ্বিগুণীকৃত করেও তার চলছে না। সভ্য জাতির জীবনযাত্রার মান উঁচু হওয়া উচিত, কিন্তু ললিত মাধব ভাবে, হায় ভগবান, সে কত উঁচু, যে যতখানি নাগাল পাবে না তত উঁচু। মান গেছে, শান্তি গেছে, এখন প্রাণও যে যেতে বসেছে। সেদিন অন্তত বিশেষ করে এই রকম চিন্তা মনে আসার কারণ ঘটেছিল। গেল মাসে সুমিত্রার বড়দির মেয়ের বিয়ে গেছে, প্রথম বঞ্ঝির বিয়ে, সুতরাং একখানা বেনারসি দিতেই হবে এবং দিতে গেলে 300-র কমে একখানা দেওয়া যায় না। 300 মানে ললিত মাধবের একটি মাসের মাইনে, কিন্তু ললিত মাধবের মাইনে কম হলে কি হবে? সুমিত্রার বড় ভগ্নিপতি কেন্দ্রীয় গভর্নমেন্টের 2000 টাকা বেতনের কর্মচারী। তাঁর মেয়ের বিয়েতে কত বড় বড় লোক কত দামি দামি জিনিস দেবে, তার মধ্যে মাসি হয়ে সুমিত্রা ওর চেয়ে কম দামের কিছু হাতে তুলে কখনোই দিতে পারে না। কথাটা মিথ্যে নয়। সুতরাং ললিত মাধবকে বেনারসি একখানা দিতে হলো, কিন্তু কি করে সে তার অন্তর্যামী ছাড়া আর কেউ জানলে না। কিন্তু এও তুচ্ছ। সেই বিয়ের পরে দিন 10 হলো সুমিত্রার সবচেয়ে ছোট বোনটির বিয়ে লাগলো। ললিত মাধবের মনে হলো এ তো বিয়ে নয়, রাজসূহ যজ্ঞ। বঞ্জির বিয়েতে যারা এসেছিল তারা তো রয়েছেই, যারা কোনো কারণে সে বিয়েতে আসতে পারেনি তারাও এসে গেছে। এই বিরাট বাহিনীকে আশ্রয় দিতে পারে সুমিত্রার বাবার বাড়ি এত বড় নয়। সুতরাং মধ্যবিত্ত ভদ্রলোকের বিয়ে বাড়িতে যা হয় তাই হয়েছে, অর্থাৎ তারা প্রাতকৃত করে এক জায়গায়, স্নান করে অন্য জায়গায়, খায় বিয়ে বাড়িতে, শোয় চতুর্থ একটা জায়গায়। ফলে শুধু বিয়েবাড়িই নয়, এদের দাপাদাপিতে বিভিন্ন পল্লীর 5-6খানা বাড়ি দিবারাত্রি সরগরম হয়ে থাকে। ললিত মাধবের বাড়িও এদের পরিধির বাহিরে নয়। শোয়া স্নান করা তো আছেই, তাছাড়া সিনেমা থিয়েটার, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, জাদুঘরও আছে। আছে তার টিকিট এবং ট্যাক্সি ভাড়া, সম্মান তো রাখতেই হবে। সুতরাং তর্কবাগীশ মহাশয়ের পত্র ললিত মাধবের হাতে যেন স্বর্গ বহন করে এনে দিলে। তখনই সে ছুটল শ্বশুরবাড়ি, সুমিত্রাকে বাবার চিঠি দেখালে। সন্ধ্যার গাড়িতেই তাদের যেতে হবে বাড়ি। শ্বশুরমশাইকে বোঝাতে বেগ পেতে হলো না, তাঁর অবস্থা বোধ করি জামাতার চেয়েও কঠিন। বেগ পেতে হলো আত্মীয় স্বজনকে নিয়ে। সুমিত্রাকে ছাড়া তাদের একটা দিনও আমোদ হবে না। কিন্তু ললিত মাধব নাছোড়বান্দা। সন্ধ্যার ট্রেনেই সুমিত্রা এবং ছেলে মেয়ে সব শুদ্ধ নিয়ে সে চলে গেল। ন্যায় পঞ্চানন মহাশয়ের সঙ্গে ললিত মাধবের পরম সখ্য ভাব। ললিত মাধব জিজ্ঞাসা করলে, কাশী কেন যাবেন ঠাকুরদা? বাবা বিশ্বনাথের ডাক এসেছে ভাই। বেশ তো, চলুন আপনাকে নিয়ে আমি কাশী যাই, বাবা বিশ্বনাথকে দর্শন করে আবার ফিরে আসব। ন্যায় পঞ্চানন হেসে বললেন, আর ফিরে আসা হয় না ভাই। শাস্ত্র 50 ঊর্ধ্বে বনে যাবার পরামর্শ দিয়েছেন। 50 কবে পার করেছি, বানপ্রস্থে আর বিলম্ব করা চলে না। যথারণ্য তথা গৃহম, ধরে নিন না কেন এই গৃহই অরণ্য। অরণ্য মানে কি শুধুই বন রে দাদা? অরণ্য মানে গৃহ, পরিজন, কর্মজীবনে যা কিছু মমতার বস্তু গড়ে তোলা হয়েছে সে সমস্তের বাহিরে একটা জায়গা, নইলে কাশী কি অরণ্য? ললিত মাধব একটুক্ষণ ভেবে বললে, আমিও আপনার সঙ্গে যাব। বানপ্রস্থে? ন্যায় পঞ্চানন হাসলেন, তাই? তোমার তো এখনো সময় হয়নি। সময় আবার কি? আমি ক্লান্ত, আপনার চেয়েও ক্লান্ত।
ভট্টাচার্য বংশের সন্তান, এই যুগের গতি তীব্র, এর কোলাহল, শান্তিকে হত্যা করবার জন্যে এর নিত্য নতুন আয়োজন, এ আমি সইতে পারছি না। যে কটা দিন আপনি আছেন, বাবা আছেন, সে কটা দিন আপনাদের পায়ের কাছে থাকতে দিন। ন্যায়পঞ্চানন সকৌতুকে ওর দিকে নিঃশব্দে চেয়ে রইলেন। ললিত মাধব বলতে লাগলেন, এই নাগরিক জীবন তার বাহিরের সমস্ত বর্ণাঢ্যতা নিয়েও লোভে কদর্য এবং পাপে পঙ্কিল হয়ে উঠেছে। ন্যায়পঞ্চানন বললেন, তাই ভীরুর মতো পালাতে চাও? ব্রাহ্মণের ঐতিহ্য কি তাই? কি তবে? জিজ্ঞেস করো পরশুরামকে, পাপ কি সংসারে এই প্রথম এলো ললিত মাধব? সভ্যতার স্রোত কোথাও একটু আবদ্ধ হলেই তাকে আশ্রয় করে পাপের অভ্যুত্থান হয়। ব্রাহ্মণ শান্তিপ্রিয়, কিন্তু ভীরু নয়। সংসারকে পাপের হাতে ফেলে দিয়ে তিনি পালান না। আমাদের দেবতা রাধা মাধব শুধুই বংশীধারী নন, তিনি চক্রধারীও। তোমার আবেদন নামঞ্জুর করলাম আমি। একটু পরে সুমিত্রা এলো তেলের বাটি এবং গামছা হাতে। সে এখানে থাকলে ঠাকুরদার মধ্যাহ্ন স্নানের ভার তার উপর। ন্যায়পঞ্চানন বললেন, ললিত মাধব তো চলল আমার সঙ্গে। কাশী একা? মানে আমাকে না নিয়ে? তাই তো বলছে। বলছে এই যুগের কোলাহল এবং কদর্যতা সে সইতে পারছে না। সে সংসার ত্যাগ করে বানপ্রস্থ নেবে। বেশ তো, নেওয়াই উচিত। ও কি এতই অপদার্থ? হ্যাঁ, আমার এক মামা মিলিটারিতে তরকারির কন্ট্রাক্ট নিয়ে সুতো ব্ল্যাক মার্কেট করে লক্ষ লক্ষ টাকা করেছেন। প্রকাণ্ড বড় বাড়ি, ৩-৪খানা গাড়ি, কি কাণ্ড! বললাম, মাস্টারিতে ঝাড়ু মেরে মামার সঙ্গে জুটে পড়ো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তা পারলে না, জানেন। তাহলে ওর বনে যাওয়াই উচিত। কিন্তু তুই কি করবি? যাবি ওর সঙ্গে? বনে সিনেমা আছে, থিয়েটার আছে। মামার মোটরে সন্ধেবেলায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে বেড়াতে যাওয়া যায় না বোধ হয়। তবে কি দুঃখে যাব? তা ঠিক। আপনি কখনো সিনেমা দেখেছেন ঠাকুরদা? শিলি গোজ টু মেক্সিকো কিংবা সিনসিনাটি? না দিদি। সিনেমা তো আপনার প্রায় চৌকাঠ পর্যন্ত ধাওয়া করে এসেছে। নল দময়ন্তী কিংবা খাণ্ডব দাহনও দেখে আসেননি? কই আর দেখলাম। সুমিত্রা একেবারে ওর গা ঘেঁষে বসল। বললে, যাবেন আজকে? কি সুন্দর বই একখানা এসেছে, গোলক ধাঁধা। বাড়ির কেউ জানতে পারবেন না। আমরা রাত্রি 9টার শোতে যাব। ঠিক? হ্যাঁ, বানপ্রস্থ যদি নাতির সঙ্গে নিতেই হয়, সিনেমা না দেখে যাওয়াটা কি ঠিক হবে? তা ঠিক, কিন্তু নাম বললি গোলক ধাঁধা, ফিরতে পারবো তো? তবে আর আমি যাচ্ছি কেন? নিশ্চয়ই পারবেন। দেখবেন কি সাজ করে আমি যাই, দেখে আপনার চোখ ঠিকরে যাবে। আর লোকে যা ঈর্ষা করবে আপনাকে। আমাকে? ন্যায়পঞ্চানন বিস্মিত কণ্ঠে বললেন, সাজবি তুই, আর ঈর্ষা করবে আমাকে? সুমিত্রা খিলখিল করে হেসে উঠল। আপনি এ যুগের কিছুই বোঝেন না ঠাকুরদা। আপনাকেই তো ঈর্ষা করবে। লোকে ভাববে আমি বুঝি আপনার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অথবা তারও পরবর্তী কোনো একটা পক্ষ। কি মজা! ন্যায়পঞ্চানন প্রাণ খুলে সুমিত্রার সঙ্গে হাসতে লাগলেন। ন্যায়পঞ্চানন মশাইও সত্যিই সে রাত্রে গোপনে সুমিত্রার সঙ্গে সিনেমায় গিয়েছিলেন, এবং তারপরে যা ঘটল তা সংক্ষেপে। প্রথম, ন্যায়পঞ্চানন মহাশয়ের বানপ্রস্থ স্থগিত রইল। দ্বিতীয়, তিনি গ্রামের থেকে চলে এলেন কলকাতায় নাতির বাসায়। তৃতীয়, এ যাবৎ তিনি সপাক খেতেন, এখন সুমিত্রা তাঁর অভিসান্ন রাঁধে। সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে সুমিত্রা তাঁর পূজার জোগাড় করে দেয়। হবিষ্যান্ন রাঁধতে হয় বলে সে আমিষ আহার ছেড়ে দিয়েছে। দুপুরে দুজনে পড়াশোনা করে। কখনো ন্যায়পঞ্চানন পড়ান হিন্দু দর্শন, কখনো সুমিত্রা বাংলা করে শোনায় পাশ্চাত্য দর্শন।
সন্ধ্যায় কশ্চিৎ কখনো দুজনে সিনেমায় যান কিংবা মামার গাড়িখানা পেলে একটু বেরিয়েও আসেন। মাঝে মাঝে মা জিজ্ঞাসা করেন ললিত মাধবকে, কি হচ্ছে রে ওখানে? সেতু বাঁধা হচ্ছে মা। সেতু কিসের? সেকালের সঙ্গে একালের। কিছুই হবে না মা, ঠাকুরদার পাগলামি। মাঝে থেকে আমার বানপ্রস্থই ফসকে গেল। দুঃখের সঙ্গে জবাব দেয় ললিত মাধব।